হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা তোমাদের ভূগোল থেকে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 3 সলভ করে নেব। তোমাদেরকে বলে রাখি, তোমাদের ইংরেজি থেকে সমস্ত মডেল সলভ করে আপলোড করা হয়েছে। তো যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে প্লেলিস্ট চেক করো, ওখান থেকে ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। ঠিক আছে, দেখো একে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় কোথায়? সেটা ভূমধ্য সাগর সন্নিহিত অঞ্চলে। তো অপশন নাম্বার সি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে ঘূর্ণবাত বৃষ্টিপাত দেখা যায়। ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরে মিনস আমাদের যে এই জায়গাটাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম লোকাল যে এরিয়া আমাদের রয়েছে ডিস্ট্রিক্টগুলো, এখানে কি সাইক্লোন নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হলো শিকাগো গ্যারি। নেক্সট দেখো 5 কি বলেছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। শীতকালীন প্রবল তুষারপাত তুন্দ্রা মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য। তো অপশন নম্বর বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। 2009 সালের ঘূর্ণবাত আয়লা নামে পরিচিত। সিল্ড কথার অর্থ কি? তো এটা বই থেকে আমি 91 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, যেখানে বলেছে সিল্ড কথাটির অর্থ হলো শক্ত পাথরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ। ড্যাশ পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি, এটা হয়ে যাবে মাউন্ট চিম্বোরাজো। ঠিক আছে, ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। 3 কি বলেছে দেখো, কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস মেঘে। অধঃক্ষেপণ কি? তো এটা তোমাদের বইতে রয়েছে 46 পেজে। ঠিক আছে, একটু বইটা ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। দেখতে পেয়েছো নিশ্চয়। তো পরবর্তী প্রশ্ন যাই, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? মিসিসিপি, মিসৌরি হয়ে যাবে। এটা বইতে রয়েছে তোমার 84 পেজ। ঠিক আছে, বানান নিয়ে যাদের সমস্যা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে না। এই যে রয়েছে মিসিসিপি, মিসৌরি, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মেঘের জলকণাগুলোর ব্যাস কত? 0.02 মিমি। কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কি বইতে দেখো 106 পেজে রয়েছে। পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী। এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। ওকে, পরবর্তী প্রশ্ন যাই, কি বলেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে একটা, তোমার স্তম্ভ মিলাতে হবে, ক স্তম্ভ খ স্তম্ভ। বাফেলো হয়ে যাবে ডি, বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র। শিকাগো হয়ে যাবে ই, পৃথিবীর কসাইখানা বলা হচ্ছে। গ্যারি বি, লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। ডেট্রয়েট হয়ে যাবে এ, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তারপর রয়েছে উইসকনসিন হয়ে যাবে সি, লৌহ ইস্পাত ডিয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। ঠিক আছে, উইসকনসিন দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন যাই, পঞ্চহ্রদের নাম তোমাকে এখানে লিখতে বলা হচ্ছে। 83 পেজে রয়েছে, তো তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। পঞ্চহ্রদ হয়ে যাবে সুপিরিয়র, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এছাড়া মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, এই 5টি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়। ঠিক আছে, কোন মহাদেশে এটা রয়েছে? উত্তর আমেরিকাতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরিওলিস বল কি? এটা কিন্তু আমরা আগের মডেলে করেছি, তাও তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কি করবো আমরা। যে রয়েছে কোরিওলিস, তো এখান থেকে এখান পর্যন্ত মেনলি হচ্ছে, বাট তোমরা এখান থেকে এতটা পুরোটা করে নেবে। ছবি অবশ্যই তোমরা আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, ফুল মার্কস পেতে হলে তোমাকে কিন্তু ছবি আঁকতেই হচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? আমরা অলরেডি জানি যে সেলভা অরণ্যকে বলা হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে কারণটা তোমাকে বলতে হবে, যে সেলভা চিরহরিত বৃক্ষের বনভূমি, পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। ঠিক আছে,
দেখতে পাচ্ছ সিলভার চিরহরিৎ বৃক্ষের বনভূমি, এখান থেকে পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফল কি? এটা রয়েছে তোমার বইতে 86 পেজ। ফল কি দেখো, এই যে রয়েছে, আচ্ছা দেখো একটু রয়েছে, এই অঞ্চলে নাতিশীতোষ্ণ পর্ণমোচী ও সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণ ঘটে, তাই একে মিশ্র অরণ্য বলা হয়। শরৎকালে গাছগুলির পাতা লাল, হলদে বা কমলা হয়ে যায় এবং তারপরে এগুলো ঝরে পড়ে, তাই শরৎকালকে এখানে ফল বলা হয়। ঠিক আছে, তোমারটা বইতে রয়েছে 86 পেজ। এরপর আছে কি মৃত্যু উপত্যকা। ঠিক আছে, যেটা বইতে রয়েছে 81 পেজ। 81 পেজ ওপেন করো, তো তোমাদের দেখাচ্ছি মৃত্যু উপত্যকা। এই যে ইয়েলো কালারের বক্সটা রয়েছে, এখানে রয়েছে মৃত্যু উপত্যকা। ওকে, নেক্সট কি বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু, যেটা আমরা পেয়ে যাবো বইতে 40 পেজ। দেখে না, ক্যাটাবেটিক বায়ু, এটাও আমরা আগের মডেলে করেছি যে রাত্রিবেলা তাড়াতাড়ি এখান থেকে এই ক্যাটাবেটিক বায়ু পর্যন্ত করবে, পুরোটা করতে পারে এখান থেকে এতখানি পর্যন্ত। এরপরের প্রশ্ন কি রয়েছে, হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? 296 রায়মার্টের সহায়িকা থেকে দেখাচ্ছি। হয়তো তোমার পেজ নাম্বার ম্যাচ করবে না, তো তোমাদেরকে বলে রাখি, তোমরা হচ্ছে কি যে উত্তর আমেরিকার যে হ্রদ অঞ্চল রয়েছে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। 3 বা 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে ওটা ফলো করবে, আর কোশ্চেন নাম্বার 3টা একটু দেখে নেবে। দেখে নাও, হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ পশুচারণ ভূমি রয়েছে, পশু খাদ্যের সহজলভ্যতা রয়েছে, জলবায়ু সুন্দর, পশুজাত দ্রব্যের চাহিদা সংরক্ষণ, এগুলো কারণ দেবে। ঠিক আছে, ডিটেলসে অবশ্যই পয়েন্টগুলো উল্লেখ করে লিখবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল বিভিন্ন নদীর অববাহিকায় কি কি নামে পরিচিত? এটা আমরা পেয়ে যাবো বইতে 97 পেজ। ওকে, দেখে নাও, ওরিনোকো নদীর অববাহিকা ল্যানস সমভূমি, আমাজন নদীর অববাহিকায় সিলভা সমভূমি, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় গ্র্যান্ড চকো সমভূমি, লা প্লাটা নদীর অববাহিকায় পম্পাস সমভূমি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কানাডার সিল্ট অঞ্চলে শিল্প উন্নতির কারণ কি? এটা আমরা পেয়ে যাবো বইতে 92 পেজে। দেখো, তো এই পোর্শনটা তোমরা এখান থেকে করবে, শিল্প যে রয়েছে ঠিক এই এতখানি পর্যন্ত করে নেবে। ওকে, 4টা মেন তোমার প্যারা করে দেওয়া রয়েছে, উত্তরটা আর কি 1 2 3 4 5 লাস্ট। এরপর রয়েছে কি উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যতার কারণ বা বৈচিত্র্যের কারণ কি? 269 পেজ ওপেন করো, আর তোমার কোশ্চেন নাম্বার রয়েছে 4। দেখে না, একটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান, পর্বতের অবস্থান বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ঠিক আছে, আর এ পেজেও রয়েছে, দেখে নাও, সমুদ্র স্রোত, বায়ুচাপ বলয়, আকৃতি ও সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রভাব, এগুলো। সাথে 3 বলেছে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। দেখে নাও, এটা তোমার বইতে 46 পেজে রয়েছে। এখানে রয়েছে পরিচলন বৃষ্টিপাত রয়েছে, এই পাশে রয়েছে তোমার শরৎকাল বৃষ্টিপাত। শরৎকাল বৃষ্টিপাতের মধ্যে অবশ্যই তোমরা বৃষ্টির অঞ্চলটা কিন্তু উল্লেখ করবে। ঠিক আছে, আলাদাভাবেও কিন্তু এক্সামে আসে। আর পরবর্তী পেজে যে ঘূর্ণ বৃষ্টিপাত রয়েছে, ঘূর্ণ বৃষ্টিপাতের মধ্যে আবার এখানে 2টো ঘূর্ণপাতের মেনলি উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণবাত, মানে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি রয়েছে বৃষ্টি, আর নিচে রয়েছে তোমার নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণবাত। অবশ্যই তোমরা কিন্তু ছবি ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এখানে আলাদাভাবে কিন্তু কোশ্চেন্স আসে যে বলো পরিচলন ঘূর্ণবাত মানে পরিচলন বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয়, ছবি এঁকে দেখাও, বর্ণনা করো। শরৎকাল বৃষ্টিপাতটা প্রায় আসে, ওখান থেকে প্রায় একটা হলেও কোশ্চেন আসে, হয় শরৎকাল বৃষ্টিপাত সম্পর্কে মানে ডিটেলসে লেখো, বা ওই বৃষ্টির ছায়া অঞ্চল কিন্তু আসে। ঠিক আছে, তো ভালো করে করো। উদ্ভিদের নাম সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম, তো এটা আমরা পেয়ে যাবো বইতে 102 পেজ। ঠিক আছে।
যেখানে বলেছে যে জলবায়ু দেখে নাও, দক্ষিণ আমেরিকা, তাই তো? আচ্ছা ওকে, এই যে নিরক্ষীয় জলবায়ু রয়েছে, এখানে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছ, রোজউড, আয়রনউড এগুলো রয়েছে। ওকে, দেখো এরপর রয়েছে তোমার সাভানা জলবায়ু রয়েছে, আর এখানে তোমার রয়েছে লম্বা ঘাস সহ বিভিন্ন ভাবে শাল, সেগুন এগুলো হয়ে থাকে। আচ্ছা বইতে এটা দেখে নেবে, দেখবে এই সাইডে তোমার রয়েছে জলবায়ু, মানে জলবায়ুগুলোর নাম দেওয়া রয়েছে বইতে 102 পেজে, ঠিক আছে? এই সাইডে বাম সাইডে রয়েছে জলবায়ুগুলোর নাম, আর উদ্ভিদগুলোর নাম এই ডান সাইডে রয়েছে। ওকে, পড়ে নিও। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো প্লিজ বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করে নিও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই রেখে দিও। ওকে, বাই।